আমার একাত্তরের সাথে আমার জীবন জড়িত। একাত্তরকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি। আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি ৬৬ বার ভারতে গিয়েছি। আগরতলা রাজার বাড়িতে যেখানে জেনারেল ওবান বসতেন, সাথে শেখ ফজলুল হক মনি, আসমা আব্দুর রব যারা দায়িত্ব পালন করতেন, পাশাপাশিভাবে আমাদের নোয়াখালী জেলায় মাহমুদুর রহমান বেলায়েত, মোস্তাফিজুর রহমান, মমিনুল্লাহ, মোহাম্মদুল্লাহ চৌধুরী মির্জানগর, মোস্তাফিজুর রহমান লুতু অ্যাডভোকেট যারা দায়িত্ব পালন করতেন, এদের নির্দেশে আমি ভারতে আসা যাওয়া করেছি ১৩২ বার। আমি ৬৬ বার গিয়েছি, ৬৬ বার এসেছি। একাত্তর এটা একটা সংখ্যা, বিষয়টা কিন্তু আমার কাছে সেরকম না। আমার কাছে একাত্তরটি একটি চেতনা, একাত্তর একটি স্বপ্ন, একাত্তর একটি জাতির অস্তিত্ব, একাত্তর একটি পতাকা, একাত্তর একটি জাতীয় সঙ্গীত। আমি সেভাবে দেখি। তো প্রসঙ্গত এখানে একাত্তর নিয়ে আপনারা অনেকক্ষণ কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে শ্যামল দত্তর সাথে পরিচিত ছিলাম। শ্যামল দত্ত দেশ স্বাধীন হওয়ার পরে রাজনৈতিক অঙ্গনে আমাদের সাথে যুক্ত ছিলেন। তো গিট ওনাদের একটা আলোচনা হইতো এই একাত্তরের পক্ষ থেকে। আমি একটা সময় আমার সুযোগ হয়েছে ওনার সাথে কথা বলার। আমি ওনাকে অনুরোধ করেছি যে আপনি যদি কারো রিয়েল ফ্রেন্ড হন তাহলে আপনার একটা অধিকার থাকতে হবে, সেটা হলো গঠনমূলক সমালোচনা করার অধিকার। যদি আপনি অন্ধ আনুগত্য প্রকাশ করেন, যেটাকে আমরা চাটুকার বলি, দালাল বলি, বা আরও অনেক শব্দ আছে এখানে, তাহলে আপনি একটি সময় নিজের যে সম্মান, নিজের যে মর্যাদা, সেটা ধরে রাখতে পারবেন না। আমি শ্যামল দত্তকে এই কথা বলার আমার সুযোগ হয়েছে। শ্যামল দত্ত কিন্তু ভোরের কাগজের মানুষ। কিন্তু তো আমরা দেশ স্বাধীন হওয়ার পরে টিপু সুলতান রোড থেকে একটি পত্রিকা বেরিত, আমি সেই পত্রিকার সাথে ওই ধারার মানুষ। আমি সেটা হচ্ছে গণকণ্ঠ। আল মাহমুদ ছিল সেটার এডিটর, কবি আল মাহমুদ, এবং এটার নির্বাহী সম্পাদক ছিল ডক্টর আফতাব। বাড়ি বেগমগঞ্জ উপজেলার মির্জানগর গ্রামে, যে ইউনিয়নের সন্তান আমার বড় ভাই কাজী মোহাম্মদ রফিকুল্লাহ। আমার সৌভাগ্য, আমি ওনার সাথে একই হাই স্কুলের ছাত্র বজরার। উনি বজরার থেকে পাশ করে চৌমনি কলেজে আসে, আমি বজরার থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ি, বেগমগঞ্জ হাই স্কুলে আসি, তারপর আমি চৌমনি কলেজ যাই। উনি আমার বড় ভাই ছিলেন, সিনিয়র ছিলেন। যা সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। আমি একাত্তরের মধ্যে থাকতে চাই। এখানে একাত্তর দুইটা শব্দ যোগ করেছে, দমে না থামে না। আমি এটার সাথে যোগ করতে চাই যে একাত্তর কখনো নিচ্ছিন্ন হবে না, নিঃশেষ হবে না। যদি আপনি একাত্তর স্পিরিট দেখেন, আর একাত্তরকে আপনি একটা পত্রিকার আঙ্গিকে দেখেন, একটি নিউজ মিডিয়ার আঙ্গিকে দেখেন, একটি আপনার বিজ্ঞাপনী দেখেন, ওটা ভিন্ন এক কথা। একাত্তর যদি আপনি একাত্তরকে দেখেন, তাহলে একাত্তর কখনোই নিঃশেষ হবে না। কারণ একাত্তর সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এটি অনন্তকাল বেঁচে থাকবে। যেহেতু এটার সাথে ৩০ লক্ষ মানুষের আত্মহুতি আছে, ২ লক্ষর বেশি মানুষের সবচেয়ে মূল্যবান সম্ভ্রম জড়িত আছে, একটি মানচিত্র এটার সাথে জড়িত আছে। এখানে এই প্রথম আলোর, আমি একটি পত্রিকা পড়ি, কিন্তু আমি 2টি পত্রিকা পড়ি। যদি আমি জানি না নোয়াখালীতে এখন ইংরেজি পত্রিকা আসে কিনা, আসলেও সংখ্যা একেবারেই কমে গেছে। ডেইলি স্টারটা আমি প্রথম আলো পড়ি, একেবারে প্রথম দিক থেকে। আমি প্রথম আলো প্রথম দিক থেকে পড়ি। আমাদের পাঠাগারে 3টি পত্রিকা যায়, প্রতিদিন 3টি পত্রিকা যায়। একটি প্রথম আলো, একটা বাংলাদেশ প্রতিদিন, আর আমার কারণে হয় ইত্তেফাক অথবা দৈনিক সংবাদ। আমি সংবাদে জহুর হোসেনের লেখা একেবারে, যখন আমি ছাত্র 60-এর দশক থেকে আমি পড়ি। আর ইত্তেফাকের মানিক মিয়ার লেখা, সিরাজুল হোসেনের লেখা, এগুলি আমার মিঠে গড়া বিমরুল, কালাফাসার ডায়েরি, মঞ্চে নেপথ্যে, ঘরে বাহিরে সন্ধানী, এগুলির সাথে আমি একবারে 60-এর দশক থেকে আমি পড়ি। তো আজকে সেই আলোচনা আমি যাব না। আমার আলোচনাটা হলো আমার বোনের ছেলে যে মিজান। আমি কখনো কখনো মিজানকে আমি সামনে বলছি আজকে কথা, আমি অনুরোধ করতাম তুমি এখানে যাইও না। আমি অপকটে বলি, কারণ আমি আর ওবায়দুল কাদের একই সময়ের ছাত্র। সে নোয়াখালী কলেজের ছাত্র, আমরা চৌমনি কলেজের ছাত্র। আমরা একই দ্বারা রাজনীতি করতাম, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ।
আমি আর মোর্শেদ আলম ক্লাসমেট, একেবারে 1-2 ডিগ্রি। সেও কমার্স গ্রুপের ছাত্র, আমি কমার্স গ্রুপের ছাত্র। একই প্রাইমারি, বজরায় ছিল 8ম শ্রেণী, সে মদনমোহন, আমি বেগমগঞ্জ, তারপর আবার চৌমনি কলেজ। আমি কখনো কখনো তারও বলতাম যে তুই শানবাগ নিউজ কভার করতে যাইও না। শাহজাহান ভাই ভিন্ন রাজনীতি করতো, আমি ওনার খুব রেসপেক্ট করি, উনি আমার খুব সম্মান করেন। শাহজাহান ভাই কিন্তু বাম রাজনীতি করতেন। আর আমাদের এখানে অন্য কেউ রাজনীতি ধারার সাথে ওইভাবে জড়িত ছিল না। জয়নাল আবদিন ফারুক আর আমি একই ছাত্র সংগঠন করতাম, সেও ছাত্রলীগ করতো, আমি ছাত্রলীগ করতাম। পরে চৌমনি কলেজ তারা যৌথ ছাত্র সংস্থা করে, বাংলা ছাত্রলীগ করে, যেটা আতাউর রহমান আমিনা বেগমের, ওই দ্বারার সাথে উনি চলে যায়। আমি আমার ভাগিনাকে আজকে সামনে বললাম, আমি কখনো কখনো এটাও বলেছি তুমি এখানে নিউজটা করতে যাইও না। আর নিউজটা করতে গেলে যেটা সে নিজ চোখে দেখতেছে, তার সামনে ঘটতেছে, এটা সে নিউজ করবে। তাহলে তো আপনার নিউজের সাথে প্রতারণা করলেন, ইউ আর ইনসিনসিয়ার। তাহলে তো আপনার এই পেশা যাওয়া ঠিক না। আপনি যে পেশাকে ভালোবাসেন, সেই পেশার যদি আপনি সত্যটা প্রকাশ করতে না পারেন, সত্য অত্যন্ত শক্তিশালী, সত্য শক্তি, আমার জীবন যাবে, আমি সত্যের সাথে কম্প্রোমাইজ করব না। আমার জীবন যাবে, আমি সত্যের সাথে কম্প্রোমাইজ করবো না। আমি আজকে বললাম, আমি তাকে এমন অনুরোধ করেছি তুমি আজকে এখানে যেও না। আবার আমার নৈতিক সমর্থন ছিল তার প্রতি। আজকে এখানে যে আপনারা একত্রিত হয়েছেন, এটা মিজানের জন্য না, আপনারা একত্রিত হয়েছেন 71-এর জন্য। এবং 71 কি একটা শুধু পত্রিকার নাম? 71 কি একটি চ্যানেলের নাম? নাকি 71 একটি জীবনের নাম? 71 একটি জীবনের নাম, 71 একটি জাতিসত্তার নাম, 71 একটি ভূখণ্ডের নাম, 71 একটি সূর্যের নাম, 71 তারামন বিবির নাম, 71 রুহুল আমিনের নাম, যার কবরটি রূপসা নদীর পাড়ে, যার স্বাভাবিক মৃত্যু হয় না, যার মৃতদেহ বাগপাছড়া তো আসে নাই, রুহুল আমিন নগর আসে নাই। 71 একটা সালামের নাম, যার কবরটি দাগনমইয়া থেকে একটু পূর্ব দিকে রাস্তার উত্তর পাশে। 71 একটা বরকতের নাম। 71 এখন মিজান আছে, কাল মিজান থাকবে না। 71 একটা নাম পত্রিকার, এই পত্রিকা কাল বন্ধ হয়ে গেল। একটা অনুরোধ করি, আপনারা অতিমাত্রায় ক্ষমতার দিকে ঝোঁকেন। এটা কিন্তু সরি, আমি আপনাদের কোনো শিক্ষক হয়ে আপনাদেরকে আমি পড়াচ্ছি না। আপনারা সবাই আমার ফ্রেন্ড, আপনারা সবাই লাভার, আপনারা আমার বাপ, আপনারা আমার সন্তান, আপনারা আগামী দিনের সূর্যটি। আপনারা অতিমাত্রায় ক্ষমতার দিকে ঝুঁকতে নেই। অতিমাত্রায় পূজা করা খারাপ, এটা বিপদগামী হয়ে যায়, একজন মানুষ ডিরেল হয়ে যায়। চাটুক আর এইটা বেশি দিন থাকে না, অয়েলিং বেশি দিন থাকে না। সত্য কথা বলার সাহস না থাকলে সত্য মরে যাবে এবং আপনি সত্য ধারণ করতে পারবেন না। তার অর্থ আমি এটা বলি নাই আপনি যেখানে সেখানে সত্য বলবেন। সত্য বলার স্থান আছে, সময় আছে, সুযোগ আছে, পরিবেশ আছে। আমি এটা অ্যাপোলজি, আপনারা অতিমাত্রায় ক্ষমতার দিকে ঝোঁকেন। আপনার ক্যামেরা এদিকে ধরে রাখছেন কেন? কত মিনিট ধরে রাখছেন? এরপর ওনার স্ত্রীর দিকে, এরপর ওনার ছেলের দিকে, এরপর ওনার মেয়ের দিকে। না, এখানে কি মানুষগুলিকে দেখেন না আপনারা? এখানে আর কেউ নেই আপনাদের সামনে, আর কাউকে দেখেন না আপনারা? এখানে শিক্ষক নেই, সাংস্কৃতিক কর্মী নেই, মুক্তিযোদ্ধা নেই, নৃতাত্ত্বিক গোষ্ঠী নেই, সমাজের অবহেলিত মানুষ নেই, বস্ত্রহীন মানুষটা আপনি দেখেন না, আশ্রয়হীন মানুষটা আপনি দেখেন না, বাস্তুহারাকে দেখেন না। এটা আমি আমার ভাগিনাকেও বলতেছি, সে আমার ব্লাড, সে আমার সন্তান। আমি তো আপনাদের ক্যামেরা দেখি তো, যে হাসপাতালে আমি 48 বছর 6 মাস 20 দিন আমি এই হাসপাতালের সেক্রেটারি। আমার শ্রদ্ধেয় বড় ভাই ওই কার্যকরী কমিটির প্রথম সদস্য। আল্লাহ যদি আমাকে আর 2 বছর হায়াত দেয়, তাহলে আমি এটার 50 বছর দেখব, অর্ধ শতাব্দী দেখব। এটা আমি সৃষ্টিকর্তার কাছে প্রত্যেকদিন নামাজের পরে পড়তে, আল্লাহ তুমি আমাকে আর 2 বছর 6 মাস সময় দিও, তাহলে আমি অন্ধকল্যাণ সমিতির 50 বছরটা দেখে যাব। বাংলাদেশে কিন্তু অর্ধ শতাব্দী বেঁচে আছে এরকম সামাজিক সংগঠন বিরল। যাক, আমার আজকে আমাদের আপনাদের 71 নিয়ে, আমি যেহেতু 71কে আমি ধারণ করি জীবন দিয়ে, আমি রাজনৈতিক কারণে ভিন্ন কথাও বলি, সেটা অন্য ধারায় সেখানে বলতে চাই না। এখানে সুমন চলে গিয়েছে, সুমনের বাবা আমার সাথে আছে, সুমনের বাবা আর আমি একসাথে কারাগারে ছিলাম, 27 মাস আমি নোয়াখালী জেলে ছিলাম। আমার দুর্ভাগ্য, আমি বঙ্গবন্ধুর মৃত্যুর সংবাদ শুনেছি রক্ষী বাহিনী ক্যাম্প থেকে।
এবং আজকে বলি, আমেরিকার থেকে একটি ফোন আমার কাছে প্রত্যেক বছর আসে জুলাই মাসের 9 তারিখে। রুদ্র মাসুদ এই ফোনটি পাঠায়, রাত্রে আমার ফোনটা দেয়, আমার আব্বার সামনে কথা বলেন, তার বাবার মৃতদেহ আমি রকিবাহিনী ক্যাম্পে দেখেছি। সে আর আমি একসাথে ছাত্র, বজরা স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত, দেন চৌমনি কলেজে, ব্যাগমঞ্জ হাই স্কুলে, তারপরে সে ফেনী পলিটেকনিকের ছাত্র। এবং রুদ্র মাসুদের বাবা যখন মারা যায় তখন রুদ্র মাসুদ মায়ের গর্ভে, এবং রুদ্র মাসুদের বাবার পকেটে একটা নিয়োগপত্র ছিল, সেই নিয়োগপত্রের সে যোগদান না করে দেশের অন্য একটি পরিবর্তনের জন্য, একটি লাল সূর্য ছিনিয়ে আনার জন্য রুদ্র মাসুদের বাবা ইঞ্জিনিয়ার নজির আর একটি পথে চলে গেছেন। সে আর অন্য এক কাহিনী। 1971 সালের অগস্ট মাসের আপনার জুলাই মাসের 9 তারিখ দিবাগত রাত্রে তিনি শহীদ হয়েছেন। তার মৃতদেহটি আপানিয়ার থেকে আধা কিলোমিটার 75 সালের অগস্ট, আমি তো রকিবাহিনী ক্যাম্পে, তার ডেড বডিতে আমার সামনে নিয়ে আসছে। যাক, সেটা ভিন্ন একদিকে, আমি ওইদিকে যাব না। আমি আবার ফিরে আসছি 71 চেতনা, 71 একটি জীবন, 71 একটি জীবন সত্তা। এটা নামাকরণ নিয়ে যে কথাটি, সেই কথার মধ্যে আমি আমার মতো করে একটা আলোচনা করেছি যে অতিমাত্রায় কোনো প্রতি আনুগত্য যেমন প্রকাশ করা ঠিক না, তেমনি আবার জেলাসিও অতিমাত্রায় হওয়া ঠিক না। আমি একটা লোকের পছন্দ করি না এনাফ, কিন্তু তাকে প্রতিদিন গালি দিতে হবে, তার রাস্তার মধ্যে ময়লা ছড়িয়ে দিতে হবে, দরকার তো নেই। ভালো লাগে না, আপনি পড়েন না, আপনি ডেইলি স্টার পড়েন, ইত্তেফাক পড়েন না, আপনি সংবাদ পড়েন, আপনি পথভালো পড়েন না, এটা আপনার বিষয়। আপনারা তার জন্য দোয়া করবেন, তার পরিবারের দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, আল্লাহ যেন তার দায়িত্ব যথার্থভাবে যেন সে পালন করতে পারে। আবারও বলছি, অতিমাত্রা যেমন আপনি ঝুঁকবেন না, তেমন অতিমাত্রায় আপনি আবার ব্যাকাও হবেন না। আপনাকে ভারসাম্য রক্ষা করিয়া বিবেকের যেটা তাড়না, সেটাকে আপনাকে কৌশলী ভূমিকা নিয়ে, বিবেকের সত্যটি কখনো প্রকাশ করার জন্য কৌশলী ভূমিকা নিতে হয়। একথার অর্থ আপনি বেঈমানি করেন, মোনাফেক হন, আমি তা বলছি না, আপনি বিট্টিয়ার আমি বলছি না, কৌশলী ভূমিকা। আমি গোলাম মোস্তফা যখন বঙ্গবন্ধুর মৃত্যুর সংবাদ শুনি তখন রাত্রে 5টা, আপনারা শুনছে 7টায়। তার কারণ আমি আর 2 মিনিট বলি। আমাকে একজন লোক, আমি 56 দিন ডকুমেন্ট ছিলাম, আমার 40 পাউন্ড 32 পাউন্ড ওয়েট কমে গেছে, আমি দাঁড়াতে পারতাম না, এক রুমে একা। তো একটা লোক আমাকে এভরিডে জিজ্ঞাসা করতো, মোস্তফা কেমন আছেন? আমি কোনো উত্তর দিতাম না। আমার রুম, আমি একা, 2 জন প্রতি 4 ঘন্টা অন্তর সেন্টেজ আমাদের ভাড়া দিতে রকিবাহিনী, তা আমি ভালো আছি এটাই বলতাম। আমাকে হাতে কড়া থাকতো, পায়ে কড়া, আমাকে বাথরুমে নিত, আবার ওখান থেকে আমি আসতাম। আমি প্রস্রাবটি নিয়ে করতাম, আমি তৈমম করতাম, ওয়ালের মধ্যে করে নামাজ পড়তাম। তখন এসআর সাবদার নামে একজন DA1 ছিল, তখন ফেনী লক্ষ্মীপুর এক জেলা, তার ছেলেকে আমরা আমাদের নোয়াখালী কলেজে এজিএস করেছিলাম। সেটা আর একটা কাহিনী, আরও 30 সেকেন্ড বলি। ডিসি সাহেবের মেয়ে গাণিত করে যাইয়া, তখন আপনাদের এই কলেজটা ছিল মাইজি বাজারের পশ্চিমে 3 সেট, মাঠের দক্ষিণ পাশে, তো ওখানে যাই নামতো, আর এসপি সাহেবের ছেলে। তো এটা একজন ছাত্র নিষেধ করেছে, যাইয়া বলছে যে আপনারা কাল থেকে ওই রাস্তা নেমে হেঁটে আসবেন, গাড়িটা এইভাবে আসতে পারবে না প্রিন্সিপাল সাহেবের রুমের সামনে। এটাই হলো বিরোধটা। আমরা ওই ছেলের ওই নোয়াখালী কলেজে এজিএস করছিলাম, আমি তখন একটি দল করতাম, জাসদ করতাম। আমি বেগমগঞ্জের প্রথম সেক্রেটারি, এই জেলার অর্গানাইজ সেক্রেটারি, সেন্ট্রাল কমিটি মেম্বার। তো আমি, আমার 8 বোনের এক ছেলে, আমার আব্বা মসজিদের ইমাম, আমি এইভাবে হাটটাত কষ্টাই না, আমি কম্প্রোমাইজ করি না, আমি জীবন দিব, আমি আপনার সাথে কম্প্রোমাইজ করবো না। আবার আমি জুতোটা আমি টেনে দিব যে উনি আমার গুরুজন, সেটা ওনার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি। তো এই মাইজি শহরে ওই যে ওইটা বলছে যে ডিসি সাহেবের বাড়ি, এটা বললাম, ওই তখন আমার উনি বলে গেছিল, মোস্তফা তোমার ব্যাপারে ফয়সালাটা হবে 15 তারিখ শুক্রবার সকালবেলা, যেদিন বঙ্গবন্ধু ঢাকা ইউনিভার্সিটি যাবে কনভোকেশনে। এটা বঙ্গবন্ধুর জীবনে প্রথম যাওয়া ও শেষ যাওয়া, অর্থাৎ দুনিয়া যাইতে পারেন নাই। ওই দিনে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করে, কিন্তু অন্তত যাওয়া হয়নি। তো ওই দিন তোমার ব্যাপারে সিদ্ধান্ত হবে। সেই দিনে গভর্নর হইয়া নোয়াখালীতে দায়িত্ব দিব নুরুল হক সাহেব, ফেনীতে দিব খাজা আহমেদ, লক্ষ্মীপুর নসির আহমদ ভূঁইয়া। দুর্ভাগ্য ওরা দায়িত্ব নিতে পারে নাই। তো এই লোকটা আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতো কেমন আছেন, আমি বলতাম যে এরকম দোয়া করছেন, আর কিছু বলতাম না। আমার একটা নির্দেশ ছিল কিছু কম বলা, যত কম বলা যায়। হঠাৎ করে রাত্রের 5টা কত মিনিট, সবে সাদেক, তখন পূর্ব আকাশ একটু লাল হয়েছে, একজন লোক আসে বললো যে খোদাকে ডাকতে তারও
তোমরা হাফ অ্যান আওয়ার মারা যায়, তোমার বেঁচে গেছো। কোন লোকটা? ওই যে লোকটা আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতো কেমন আছেন। পরে জানলাম যে এই লোকটা হলো ওয়্যারলেস অপারেটর, তার বাড়ি রামগঞ্জ, তার এক ভাই আবার জাসদগড়ে কুমিল্লা জেলে আছে, সেই সুবাদে আমার প্রতি তার সিম্পেথিটা। তো সে বললো যে এক্ষণে আমাদের কাছে খবর আসছে বঙ্গবন্ধুকে মারি ফেলছে, একটা দ্বন্দ্ব চলছে। ওই যে ইয়ারা রক্ষী বাহিনী ওনাকে সমর্থন করছে না। রক্ষী বাহিনী তখন নুরুজ্জামান ছিল ভারতে, হেডকোয়ার্টার ছিল সাভারে। যাই হোক, শেষ পর্যন্ত বঙ্গবন্ধু মারা গেল। আমরা আমাদের পাটালি থানায় ৭১ অনন্তকাল বেঁচে থাকবে, ইতিহাসের অংশ অসন্ত